সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই এই গরমে হাফ সিদ্ধ হয়ে মোটামুটি আছো। তো আমারও এই একই অবস্থা, মোটামুটি আছে। কোথাও 43, কোথাও 42, আমাদের এখানে 42 ডিগ্রি গরম চলছে। তো এই গরমে আর কত ভালো থাকা যায় বলো? যেরকম যেরকম থাকা যায় সেরকমভাবেই আছি। তো অনেক দিন পরে আমি পুরো আসলে শরীর ঠিক থাকে না, তো আর সময়ও হয়তো খুব ব্যস্ত থাকি, তার মাঝখানে হয়ে ওঠে না, বুঝেছো তো। তো সেই কারণে আমি আর পুরো ব্লগটা কিছুদিন ধরে আমার দেওয়া হচ্ছে না, এরকম তোমার হচ্ছে ইরেগুলার হচ্ছি আমি বুঝতে পারছি। তো আবার শুরু করলাম, কেন নিজের জায়গায় ফিরতে হবে। আর কি বলো তো, আমি এমন একটা মানুষ, মন মেজাজ যদি খারাপ থাকে আমি নিজেকে একদম পুরো গুটিয়ে নিই। এটা আমার মানে স্বভাব, চারিত্রিক দোষ বলতে পারো। আমার মন মেজাজ যদি খারাপ থাকে আমি সব থেকে দূরে থাকবো। তো আমি এরকমই করি। তো গরমের দিনে দেখো, জানলা দরজা বন্ধ করে পুরো ঘরটাকে রেখে দিয়েছি যাতে তাপ না ঢোকে, কিন্তু দেয়ালগুলোকে কি করব, পুরো আগুনে ফুটছে। যদি সত্যি কথা আমার মেয়ে যদি এসিটা কিনে না দিত, তাহলে বোধহয় আমরা আর বাঁচতাম না, জানো তো। আমাদের একে তো ওপরে অ্যাডভেস্টার্স আছে, তারপরে তোমার সিলিং করা আছে, যদিও অ্যাডভেস্টার্স আছে ওপরে। তো মেয়ের ইনকামের প্রথম টাকায় মেয়ে আমাদেরকে এসি গিফট করেছিল। বা এই এসিটা দিয়েছিল বলে আজকে সত্যি বলছি আমরা বেঁচেছি, না হলে খুব কষ্ট হতো। স্ট্যান্ড ফ্যান আছে আমাদের, স্ট্যান্ড ফ্যান মানে থাকা যাচ্ছে না। স্ট্যান্ড ফ্যানের হাওয়া মানে বাইরে থেকে কিভাবে যে আগুন টানতো না, আমরা ভুগেছি। তো এটা আছে বলে যাই হোক, এখন একটু ঠিক আছে। তাও দেখো, সারাক্ষণ তো আর এসিতে বসে থাকা যায় না। এই তো দুপুরের ভরা রোদ্দুরে আমাকে যেতে হবে ইনস্টিটিউট। তো আমি ইনস্টিটিউটের কাজ যখন আমি যাই, তো দুপুর 1:30টার সময় তো আমি বেরিয়ে যাই। 1:30টার সময় এখান থেকে গেলাম, আমাদের এখান থেকে বাস স্টপ ধরো 2 মিনিট হাঁটতে হয়। তো 2-3 মিনিট তো আরামের হাঁটা, আমি যেহেতু খুব রোগা মানুষ নয়, তো আমি হাঁটতে আমার সময় লাগে ধরো 5 মিনিট লাগলো। তো আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাই, ওই রোদের মধ্যে তো হেঁটে যেতে হচ্ছে যতই যাই না কেন। তো সেই ক্ষেত্রে তোমার তখন তো আর এসি লাগে না, রান্নাঘরে রান্না করেছি, তখন তো আর এসি ঝুলিয়ে গলায় ঘুরবো না। তো তার পরবর্তী ব্যাপারে যখন আমি এখানে থাকছি, তখন ঘরের মধ্যে থাকি, তখন এসি চালিয়ে থাকছি। বাট গরম যে কি পড়েছে, অনুভূতি তো সকলের হচ্ছে। চলো আমার গাছগুলো কেমন আছে দেখে আসি। দেখো, সামনের রাস্তাটা দেখে নিয়েছো? এখন সকালবেলা তো, তাই জন্য এরকম হচ্ছে। দেখো সূর্যের তাপ, উফ। এ দেখো, এখানে কিসের চারা বসানো হয়েছে আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করিনি। আমি কিছু ফুল গাছ লাগাতে বলেছিলাম, সম্ভবত এটা হচ্ছে তোমার তুলসী গাছ, ঠিক আমি আর জানি না এখনো। এখানে দেখো, এই দেখো, আজকে আবার ফুল ফুটেছে, আমি ঠাকুরকে দিতে পারবো। দেখো, এই দেখো, এই গাছগুলোকে আমি রোজ জল দিই, ধূপ দিই, পুজো করি। আমি জানি না কেন আমার মনে হয় আমি পুজো করি। ঠাকুর পুজো করার সময় ওদেরকেও আমি একটুখানি ধূপ দিই, প্রদীপ দিয়ে দেখাই। এখানে তুলসীতলা আছে, তো এ দেখো আমার তুলসী গাছ জড়িয়ে অপরাজিতা গাছ উঠেছে, দেখতে পাচ্ছ? এ দেখো আমার, দাঁড়াও দাঁড়াও দেখাই। এ দেখো আমার তুলসী গাছ এইটা, আর তুলসী গাছ জড়িয়ে আমার অপরাজিতা গাছ। এই গাছটা আমার চলে গেছিলো বলে এখানে ছিল, মনে আছে? আমি কত আফসোস করতাম তোমাদেরকে, যে আমার গাছ দেখো এখন। আমার হাজব্যান্ডও যদিও জল দেয়, আমার বলে কি তোমায় জল দিতে হবে না, তুমি গাছে হাত দিলে গাছ থাকবে না, কেন জানি না। থাকে না, না গো, আমি গাছগুলোকে জল দিয়ে দিয়ে বাঁচিয়েছি, এটা বললে ভুল। এই দেখো বেলফুল, দেখো বেলফুল হয়েছে দুটো। বড় মাকে বেলফুলটা দেবো, এই বেলফুল দেবো বড় মাকে, আজকে ফুল দিতে পারবো। আজকে আমার গাছে এই দেখো এই ফুলগুলো হয়েছে, ভালো লাগছে না? দেখো, আমার না জায়গা কম, তো তাই জন্য এই এই যে কার্নিশটা আছে, এই কার্নিশে কীভাবে বেঁধে বেঁধে রেখেছে দেখো আমার হাজব্যান্ড। বস্তা দিয়ে কিন্তু কালবৈশাখীর একটা ভয় পাচ্ছি। আর রোদ্দুরের তাপ দেখো, বাপরে। এই দেখো, দেখেছো? গার্ডেন রিচ কাণ্ড হওয়ার পর এখানে ফ্ল্যাট বানানোর কাজটা একটু থেমে গেছে, জানো তো। না হলে যদি সবাই আওয়াজ তোলে। কিন্তু ওই কর্নার দিয়ে দেখো না, তোমাদের দেখাই, ওই কর্নার দিয়ে, জুম করা যাচ্ছে না, ওই কর্নার দিয়ে দেখো ওরা রাবিশ ফেলা শুরু করেছে। হ্যাঁ, করা গেছে, এই যে এই যে এই কর্নারটা দিয়ে রাবিশ ফেলা শুরু করেছে। কর্নারটা দিয়ে রাবিশ পড়ছে ঠিকই। আগে না গাছটা এখানে লাগাতো, এখানেও সরু গলি মতন আছে, তো এখানে গাছটা বসাতো, হতো না। তো এখানে আজকে দেখছি, এবারে দেখছি এখানে গাছগুলো রোদ হাওয়া সবই পাচ্ছে। ওরা তো গরমের মধ্যে কষ্ট হয় না, বলো? আর মানি প্ল্যান্ট গাছটা দেখো এভাবে রাখা হয়েছে। আমি জানি না কিভাবে একে যত্ন করতে হয়। গাছটা না বাড়ছে না, পাতা ছেড়েছে,
দেখা যাক কি হয়। আর এদিকে দেখো, এইটা না আমার মেয়ে যেখানে থাকে, আমার মেয়ে ওখান থেকে পাঠিয়েছিল টিস্যু পিস্যু জড়িয়ে, আর এই মানি প্ল্যান্টটাকে আমি ওর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কিন্তু জানি না ওখানকার আবহাওয়া এখানকার আবহাওয়ায় হচ্ছে না বলে হয়তো হচ্ছে না, বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক কী হয়। আর এটা কি বলো তো, এইটা নাকি শুনেছি মানি প্ল্যান্টটা নাকি চুরি করতে হয়, চুরি করে। এটা আমার দ্বারাই হবে না, আমি বলে কয়ে চুরি করতে পারবো যে আমি তোমাদের থেকে চুরি করব, কিন্তু আমি না বলে চুরি করে আনতে পারবো না গো। তো এটা আমার মেয়েই নিয়ে এসেছিলো বলতে পারো, আমার মেয়ে টিস্যু পিস্যু জড়িয়ে আমাদের ব্যাগের মধ্যে আমাদেরকে না আমাদের দিয়ে, হ্যাঁ আমাদেরকেই দিয়ে দিয়েছিলো, আমাদের দিয়ে দিয়েছিলো। ওর গাছ আছে, ও ওখান থেকে নিয়ে এসে আমাদের দিয়েছে, ওর ওখানে গাছ আছে। এই দেখো বেল ফুল উঠেছে, ভাল লাগছে না আমার এখানে? সবুজে সবুজ, ছোট্ট হলেও সবুজ। তো আমার মনটা যেন ভরে যায়, জানো তো এখন গাছ লাগাতে কী ইচ্ছে করে। আর আমার আগাগোড়াই না একটু ফুলের গাছের খুব শখ, কিন্তু ফুলের গাছ না আমার হাজব্যান্ডের আবার শখ সবজি পাতি এইসবের শখ, তার জন্য আমার না ইন্টারেস্টটা কমে গেছিলো। কিন্তু এখন দেখছি আর পাচ্ছি না, আমি যে ফুলের গাছ হলে আমি খুব যত্ন করবো, আমাকে দাও। তারপরে এখন আমারও দেখি সবজি পাতি বসাতে খুব ইচ্ছে হয়। একটু উচ্ছের দানা রেখেছিলাম, সেটাকে কোথায় তুলে রাখলো আমি জানি না, আমি ভেবেছিলাম উচ্ছের দানা এখানে লাগিয়ে দেবো। আর একটা কথা বলি তোমাদের, এখানে একটা গাছ বসিয়েছিলাম, হ্যাঁ এই অপরাজিতা গাছের আমি দানা রেখেছিলাম, সেই দানাগুলো বসিয়ে আমার এই গাছ হয়েছে। আর এই গ্রিলটাকে পুরোটা এই গাছটা দিয়ে ভরে দেবো, ভালো লাগবে না দেখতে? সুন্দর লাগবে, তোমাদের সব দেখাবো। চলো রান্নাঘরে যাই, অনেক তো হলো, এবার রান্নাঘরে চলো। দেখলাম অনেক দিন থেকে বাটা মাছটা রয়েছে আর মাছের ডিমটা রয়েছে। মাছের ডিমটা দিয়ে টক করবার কথা আছে, কিন্তু আমার হাতটা না ঠিক নেই, এখনও পর্যন্ত আমার হাত ঠিক হয়নি। দেখো, তো তেঁতুল আমি দিতে পারবো না, সেই কারণে আমি তেঁতুলটা চটকাতে হয়তো পারবো না গো। এই এই জায়গাটা খুব পেন আর ব্যথা আছে আমার, এখনও ঠিক হয়নি। তাই জন্য এই মাছটুকু শুধু ঝাল করবো। আর দেখো ফ্রিজের মধ্যে কত টমেটো খারাপ হয়ে গেছে, দেখবে? এই দেখো এত টমেটো সব খারাপ, সেগুলোকে সব আমাকে ফেলতে হবে। চা পাতাও এর মধ্যে ফেলেছি, ফেলে দেবো বলে। এত টমেটো খারাপ হয়ে গেছে ফ্রিজের মধ্যে, দেখো গোটা গোটা টমেটো ভেতর থেকে একদম খারাপ হয়ে গেছে, নেওয়া যাবে না। আমি হাত দিয়ে দেখছি পুরো তপ তপ করছে, তো আমি চা পাতা ফাতা ফেলেছি বাইরে ফেলে দেবো বলে। এত জিনিস নষ্ট হয়ে গেছে, বুঝেছো? চলো রান্নাটা শুরু করি দেখি। আর এদিকে তোমার পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা আছে বাটা, আর তোমার ইয়ে আছে কী বলে আদা রসুন, সব দিয়ে একটু মাখা মাখা ঝাল করবো। আদা রসুনটা ভাবছি একটু আদা দেবো, রসুন দেবো না, দেখি কী হয়। দেখো গরমে মানে কেউ ভাববে হয়তো যে আমি কালো কড়াইটাতে কেন রান্না করছি। আমার মেয়ে বিশ্বাস করো বলেছিল যে আমি ননস্টিকের সেটটা কিনে এনে দিচ্ছি, তো আমি মানা করেছি। কারণ হচ্ছে এই কারণে মানা করেছি যে আমি নতুন বাড়ি হলে আমি সেখানে নতুন বাসনপত্রে রান্না দেখাবো তোমাদের সামনে, তার আগে আমার দরকার নেই কিচ্ছু। আমি যেরম আছি ওরমভাবে থাকবো, ওরমভাবেই দেখবো, দেখাবো। আর আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ওইভাবেই দেখবেন, তাই তো? তোমরা তোমরা আমাকে এইভাবেই দেখবে তো, আমি যেমনভাবে তোমাদেরকে দেখাবো। সিঁদুরটা মাথা থেকে দেখো উঠে গেছে, কী হয়েছে কি করতে শোনো। একটা আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম, তো তাতে আমি সুগারের রেড টকটকের রেড কালার যেগুলো ব্রাইডরা ইউজ করে, তো কিছু প্রোডাক্ট কেনাতে তা আমি ওই লিপস্টিক একটা ফ্রি পাই। তো ফ্রি পেতে সুগারের লিপস্টিক আমার একদম শ্যুট করে না, তো আমি সুগারের লিপস্টিকটা কী করেছি সিঁদুর হিসেবে পরতাম, আর যখনই বেড়াই পড়ে যাই, আর যখন ঘরে থাকি ওটা উঠে যায়। তা আমার ডেলি পরা তো অভ্যেস নেই, তো সেই কারণে আমি কেয়া শেটের যে লিকুইড সিঁদুরটা হয় আমি ওটা পরি। তো যাই হোক, আমি আসল কথা তোমাদেরকে বলি, তো আমি ওটাই ভেবেছিলাম যে আমি যখন আমার নতুন ঘর হবে, নতুন কিচেন হবে, আমি নতুন বাসনে রান্না করবো, তখন আমাকে তোকে অনেক বাসন কিনে দিতে হবে, সুন্দর সুন্দর বাসন কিনে দিতে হবে। তো বলেছে ঠিক আছে তাই করবো। আর আমার হাতটার জন্য আমি এখন ওই অ্যালুমিনিয়ামে কড়াইতে রান্না করছি না, তাই জন্য আমি ননস্টিকটাতে রান্না করছি, বুঝেছো? এই হলো কারণ। আর ননস্টিকতে কিছু নেই, ওটাকেও মেজে ঘষে তুলে দিয়েছি।
আমার আগে হেল্পিং হ্যান্ড ছিল, তো সে কিছুটা তুলে দিয়েছে, বাকি কাজটা আমি করে দিয়েছি। দাঁড়াও মাছটা দেখে আসি, আবার তোমাদের সাথে গল্প করছি। আবার মাছ ছেড়ে আসলাম, কিরকম বুদ্ধি চিন্তা করো, মাছের মাথাগুলোকে ওই পাশে করে দিলে ফাটলে ওদিক দিয়ে চলে যাবে, বুদ্ধি খরচ করে আমি এদিকে করে দিতাম যাতে ফাটলে আমার মুখে আসে। তো দুই একটু আসলো, এখন শেষের দিকে আমার জ্ঞান এসে গেছে, ফিরে গেছে। যাই হোক, তো এই হাতটার জন্য আমি এখন রান্না করতে পারছি না, বুঝেছ তো, মানে খুব কম রান্না করছি। আর এই গরমে রান্না জানো তো, শুধু জল ঢালা ভাত, গন্ধরাজ লেবু, তারপরে তুমি আলু ভাজো, আলু ভাতে দাও, বড়া ভাজো, বড়া খাও, কি চপ দিয়ে খাও, চা দিয়ে খুশি খেতে পারো। তো এইভাবেই আমাদের চলছে, রান্নাবান্না বেশ কিছুদিন বন্ধ আছে। আর একটা শান্তি কি, মানে আমার হাজব্যান্ডের খাওয়ার কোনো ওরকম ঝঞ্ঝট নেই, যা করে দেবো তাতেই খেয়ে নেয়। তা বলে এই নয় যে আমি অর্ধেক দিন রান্না করবো না, চেঁচামেচি শুরু হয়ে যাবে বাড়িতে, বুঝেছো? তাই শুরু হচ্ছে, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, তুমি বলো, কতবার বলবো যে আমার হাতটা এরকম হচ্ছে, আমি পাচ্ছি না, আমি তার জন্য। আর এই বাড়িটা হলো 50 বছরের পুরনো বাড়ি, 50, আমার হাজবেন্ডের কিন্তু 50 বছর হয়ে গেছে, তারও বেশি, বুঝেছো? হ্যাঁ, তারও, তখন ওরা সব কটা ভাই বোনই হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড়, অনেক বেশি, ওই ধরো 50, 50 এর তো বেশি হবে, অনেক পুরনো, 60 বছরের, 60-এর কাছাকাছি, 60 হয়নি, 60-এর কাছাকাছি এরকম বাড়ি। আমার বড় ননদ তখন ছোট ছিল, আর আমার বড় ননদ, তারপরে মেজো ননদ, তারপরে আর একটা ননদ ছিল, তারপরে আমার হাজব্যান্ড। তাহলে আমার হাজব্যান্ডে যদি 50 হয়, আর সবাই নাকি 3 বছর করে গ্যাপ, হ্যাঁ, কত করে হয় তাহলে হিসাব করে নাও তোমরা, আমরা তো অত অঙ্কে ভালো নই আমি, আর হিসাব করতে সময় লাগবে না তো, ভালো নয়। তো যাই হোক, ওইভাবেই আর কি, তোমার তত বছরের পুরনো বাড়ি, তো এখন চারদিক দিয়ে ভেঙে পড়ছে। আর পাশে যে জমিটা তোমরা দেখলে, ওটা একটা পুকুর ছিল, ওটা ভর্তি হয়ে এখন বোধহয় ওটা বাড়ি হবে। তো ওইটা বাড়ি যখন হবে, তখন তো তোমার অসুবিধা হয়ে যাবে। আর যখনই ওরা পিলার গাঁথার জন্য মেশিন দেবে, তখন ঘিরঘির 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 করে আমাদের বাড়িটা ঝরে পড়বে। তো এরকম একটা পজিশনে আছে আমাদের বাড়িটা। তো এখানে আর কিছু করিনি, আশেপাশে করে বাড়ানো আছে। তাই জন্য আমি বলেছি যে কোনো কিছু নতুন কিছু কিনলে পরে সেটা আমার নতুন বাড়ির জন্য হবে, আমি পুরনো বাড়ি এখানের জন্য কিছু করবো না। নতুন যেখানেই করি, আমার মেয়ে তো করবে, তো সেইখানেই আমি করবো। আর আমার একটা আফসোস ছিল যে মানুষের মাথার ওপর ছাদ থাকে, আমার পায়ের তলায় ছাদ আছে। আমার মেয়ে একটা কথা বলেছে, মা তোমার মাথার ওপর ছাদ আমি করে দেবো। কথাটা না কতটুকু করবে আমি জানি না, কিন্তু কথাটা অনেক শান্তি লাগে, অনেক শান্তি। যখন ছেলেমেয়েরা এরকম ধরনের কথা বলে, বলো তোমরা, লাগে না শান্তি? এটা তো ছুঁচকুটিয়ে নিজে নিজে বার করেছি, কিন্তু মনে হচ্ছে আরও কিছু আছে, জানো তো। দেখো, স্ক্রাবের কাজ করি, হতে পারে স্ক্রাব ঢুকেছে, ডিটারজেন্ট গেছে, কিছু তো হয়েছে, বুঝতে পারছি না। আমার এই ডানাতে ভীষণ কাজ, যদিও আমার দু হাতেই কাজ হয়, তো আমি ক্লাইম্ব করতে পারছি না, খুব প্রবলেম হয়ে যাচ্ছে ওদের। এই এই হাতে জানো, আমি সেদিন যে মেকআপ করেছিলাম, তোমাদের বলেছিলাম তো একটা বুকিং আছে বাড়িতে, তো এসেছিলো, আমাকে কালকে এসে কমপ্লিমেন্ট দিয়েছে যে মামি ভীষণ ভালো কাজ হয়েছে, পাড়ার পাশে তো, পাশের বাড়ি, ভীষণ ভালো কাজ হয়েছে, আমাকে সবাই খুব ভালো বলেছে, আমার সাজটা খুব পছন্দ হয়েছে। এমন কেউ নেই যে আমার বলেনি খারাপ আমাকে বলেনি যে তোমারটা খারাপ হয়েছে বা তোমাকে ভালো লাগছে না। কিন্তু আমি বললাম, দেখ পিউ, আমি তোকে, ওর নাম পিউ, আমি আর একটু অন্যরকম করে শাড়ি পরানোর ইচ্ছা ছিল, কিন্তু তুই তো আমাকে সেই সুযোগটা দিলি না, বলছে দেরি হয়ে গেছিলো না, ওই জন্য ওদের গাড়ি এসেছিলো, আবার নিয়ে যাবে অন্য জায়গায়, তো সেই কারণে হয়নি। আর আমার আঙুল সেই দিনকে, তুমি আর জানো না, পুরো মানে ডবল হয়ে গেছে আমার। এমনি আমি হাতগুলো আমার মোটা মোটা, তো এই আঙুলটা ডবল হয়ে গেছে, মোটা হয়ে যাচ্ছে, চচ্চর চচ্চর করে ফুলেছে, টস টস করছে, এই জায়গাটা হাত দেওয়া যাচ্ছে না, এই জায়গাটা পুরো পুঁজ ভর্তি হয়ে গেছে, জানো তো। ওই অবস্থায় আমি ওকে সাজিয়েছি। সত্যি মেয়েটা এত ভালো, বলছে মামি আমি ভাবছি যে তুমি এত কষ্ট করো, আমাকে তুমি সাজিয়ে দিলে। এই খোঁপা করার সময় কাঁটা গেঁথা, শাড়ি পরানোর সময় সেফটি পিন গেঁথা, মেকআপ ধরো তুলি দূর থেকে 2 আঙুল দিয়ে বা এই আঙুলগুলো ধরে আমি এরমভাবে মেকআপ করেছি। কিন্তু তারপরের যে কাজগুলো, মেশিন ইউজ করা, আমি এই আঙুলে চাপ দিতে পারছি না, সেইভাবে আমি করেছি। আর যখন এই কথাগুলো শুনেছি না, ফিডব্যাকটা শুনেছি, বিশ্বাস করে তোমরা, আমার এত ভালো লেগেছে, আমি এত খুশি হয়েছি। দাঁড়ো,
আমি এত খুশি হয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যে যাক, এটাই আমার সার্থকতা। সবাই ভালো বলেছে তোকে, তোর ভালো লেগেছে, তুই খুশি হয়েছিস, তোর হাজব্যান্ডের ভালো লেগেছে, এর থেকে বড় আর কী হতে পারে বলো। তো আমি তো ভিডিও না করতে পারি না, তবুও তোমাদেরকে আমি পিকচার দিয়ে দেবো কটা, তোমরা বলো আমার সাজানোটা কেমন হয়েছে। ঠিক আছে, আমি পিকচার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখো। আর রান্নাবান্না এই সমস্ত করে না আমার মন মেজাজটা ঠিক নেই, জানো তো। তারপরে কোথায় কী হবে, কীভাবে থাকবো না থাকবো, একটা টেনশান আছে মাথার মধ্যে, অনেক রকম চিন্তা করি। একটা যে এনার্জি পাবো, মনে করো একটা খুশিতে থাকলে মানুষ, খুশিতে হোক দুঃখেতে হোক, একটা কিছু তো বলবে, আমি কি সবার আগে না সলিউশনকে খুঁজে বেড়াই সে কোথায় আছে। যতক্ষণ ওই সলিউশনটা আমার সামনে আসে আমার একটা টেনশন থেকে যায়। ওটা হয়ে গেল তখন আমি নিশ্চিন্ত যে না, আমি এবার সবার সাথে কথা বলতে পারি। আর মনে কষ্ট হলে তোমরা জানি না অনেকে আছো আমার মতন, হয়তো কারোর সামনে বলা, আমি খুশিটা শেয়ার করতে পছন্দ করি কিন্তু দুঃখটা না। মনে যখন খুব দুঃখ লাগে, আর দুঃখ কারা দেয় বলো তো, খুব কাছের মানুষটা যখন দুঃখ দেয় বা দুঃখজনক কথা বলে, তখন মনটা ভেঙে যায়। তুমি একটা কাজের এনার্জি পাবে, সেটাই তুমি পাবে না। বাইরের লোক ছাড়ো, বাইরের লোক তো বলতেই থাকে, ওদের আর কি কাজ, ওরা বলা ছাড়া আর কোনো ওদের কাজ নেই, আমি এটা মনে করি। কিন্তু জানো তো আমার এই দুঃখটার জন্য আমি নিজেকে গুটিয়ে রেখেছিলাম। তারপরে চিন্তা করলাম যে না, আমার তোমাদের সঙ্গে মেশা দরকার আছে। একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমাকে দেখলাম। আমাকে দেখেনি, আমার ভিডিওটা দিয়ে দেখেছে। দিদিভাইটা আমাকে আমার পাশে প্রথম থেকেই আছে, আর আমিও দিদিভাইয়ের পাশে প্রথম থেকে আছি। আর কমেন্টের মাধ্যমে বলে দিই, যাদের যাদের আমি পাশে থাকার, আমি সবার পাশে আছি। আমার পাশে আমার জন্য যদি কেউ এক পায়ের পাতা ভিজায় না, আমি তার জন্য গলা জলে নামতে রাজি আছি। আমি গলা জলে নামি, আমি বিশ্বাসের অমর্যাদা জীবনে করি না। তার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে শ্বশুরবাড়ির তরফ থেকে, অনেকের সাথে লড়তে হয়েছে, বাট ঠিক আছে, আমি সত্যের পথে আছি। আমি মানে যে আমার জন্য ভেবেছে তার পাশে আছি, এটাই অনেক, এটাই অনেক, তাই না? ব্যাস। আর এটুকু বললাম, এখন দাঁড়াও দেখি আবার মাছটা হয়ে গেছে কিনা, পরে আবার আসছি। চলো, ব্যাস হয়ে গেছে মাছ ভাজা। এবার মাছ ভাজাটাকে তুলে ফেলবো, তুলে ওই কড়ার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন। আর সব রকম সবজি মশলা বেটে রেখেছি, মানে বলো তো কি, আমি তো রসুন বেটে রেখে দিই, তো আমি পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে নিলাম, কড়াতে এবার জিরে ফোড়নটা দিয়ে দিলাম। আমার লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা থাকে, তো সেই লঙ্কা রসুন আদা বাটা একটুখানি গুলে নিলাম। আর এদিকে তোমার পেঁয়াজটাকে কুচিয়ে ভালো করে তোমার পেঁয়াজটাকে ভেজে নিলাম। ভাজার পরে এর মধ্যে আমি নুন টুন দিয়ে ভালো করে তারপরে আমি টমেটো কুচো দিয়েছি, কারণ টমেটো কুচো পেঁয়াজ ভালো করে না ভাজা হলে না কিরম একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। মাছের ঝাল বলো, ঝাল টাইপের কিছু করতে গেলে এরকম অবস্থা হয়। তো আমি মাছের ঝালটার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে, টমেটো ভেজে, হলুদ, নুন আর আমার ওই স্পেশাল যেগুলো মশলা বানিয়েছি বললাম, সব রকম মশলার মিশ্রণ, ওই হাফ চামচ দিয়েছি, চা চামচ বলছে, হাফ চামচ দিয়েছি, ছোট্ট চামচের হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম। আর ওদিকে আদা রসুনের পেস্টটা গুলে দিয়ে দিয়েছি, ওর মধ্যে লঙ্কা বাটাও ছিল। এবার সব রকম মিলিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা ছাড়লো, মাছটা তো কড়া করে ভেজেছি, তাই মাছটার সঙ্গেও আর একটু কষিয়ে নেব। মাছটার সঙ্গে কষালে কী হবে, মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। দেখো কত কড়া করে মাছটা ভেজেছি, যেহেতু মাছটা কদিন ছিল তাই জন্য ভালো করে ভেজেছি একটু সময় নিয়ে। তো ভাজা টাজার পরে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে, আমি না সবসময় তরকারিতে গরম জল দিই, তাতে স্বাদ বজায় থাকে, কোনো অসুবিধা হয় না, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম একটু গরম জল। এবার গরম জলে একটুখানি নরম হয়ে গেল, ফুটে গেল, গরম জল না দিলেও চলতো, কিন্তু মাছ যেহেতু কড়া করে আছে একটু তো সফট করতে হবে, তাই জন্য গরম জল দিলাম। এর ফুটিয়ে ভালো করে নরম করলাম, ব্যাস আমার হয়ে গেল। কিন্তু নামাবার সময় খালি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। খেতে তো দারুণ লেগেছিল, আমার কাছে ভালো লেগেছিল। এরকম তোমরা করে দেখো, মন্দ লাগবে না, বেশ খেয়ে ভালো লাগবে শুকনো ভাতের সঙ্গে। চলো, রান্নাটা কমপ্লিট হয়ে গেলো, এই গরমে কী আর করবো। চলে এসেছি ঘরে, ওরে বাবারে আর পাচ্ছি না, দেখো না গরমে পুরো ঘেমে চান, পুরো ঘেমে চান। আবার রোদ্দুর দেখেছো বাইরে, যেন মনে হয়, আরে বাপরে বাপ, সব লাইটকে ফেল করে দেবে, লাইট লাগবে না। এই দুপুরে রোদ্দুরে 1:30টার সময় আমি বেরাবো,
তোমাদের দেখাবো, আমি বেরাই তো। আর কি হচ্ছে বলো তো, এই গরমের মধ্যে না আমার রান্নাবান্না কমপ্লিট, আমি চলে এলাম রান্নাঘর থেকে, পালিয়ে এসেছি বলতে পারো। আর আমি এখন ফ্যান চালিয়েছি, একটু পরে আবার এসি চালাতেই হবে, নাহলে কিছু উপায় নেই। স্নান টান করে পুজো দিয়ে নেবো, তারপরে আমি এসি চালাবো। তো এখন এই গরমে কি হয় জানো, এই যে অ্যাজবেস্টার্স আছে যাদের বাড়িতে আছে, টিন বা অ্যাজবেস্টার্স, টালিতে হয় না এই জিনিসটা, ছোট ছোট লাল পিঁপড়ে ওপর থেকে পড়ছে গায়ে, টপ 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 করে কামড়ও দিচ্ছে। তুমি কত মারবে কত বাজবে বলো। ঢালাই ঘরে হয় কি জানি না, আমার ঢালাই নেই, আমি জানি না। মানুষের মাথার উপর ছাদ হয়, আমার পায়ের তলায় ছাদ আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই হলো গল্প, তোমাদের কি বলবো, পিঁপড়েগুলো পড়ছে, মারছি, মানে পুরো জ্বলে যাচ্ছে, যেখানে যেখানে পড়ছে কামড়াচ্ছে, জ্বলে যাচ্ছে এদের, মানে কি বলবো। সুথল আমি স্যানিটাইজার দিয়ে বিষটাকে খোয়া যাবে। করোনার মতন জিনিসটাকে যদি ক্ষয় হয়েছিল, তো স্যানিটাইজার আমার ঘরে থাকে, তো ওই লাগিয়ে লোশন লাগিয়ে রয়েছি। এত টপ টপ করে পিঁপড়েগুলো পড়ছে না, তোমাকে কি বলবো। ওরাও হয়তো গরমে থাকতে পারছে না, আর সারা গা হাত পা চুলকাচ্ছে, হাত পাত থেকে সব খুলে দিয়েছি, শুধু পলা দুটোকে পরে রেখেছি, সব খুলে দিয়েছে, ভাল লাগছে না পড়তে। আর এটা পাতলা বলে, আর এই চেনটা মেয়ে আমার খুলতে দেয় না, এটা আমার মেয়ে কিনে দিয়েছিল, মেয়ে বানিয়ে দিয়েছে। এই চেনটা আর এই কানেরটা তুমি সবসময় পরে থাকবে, খুলবে না, খুলতে দেয় না। আর চেনটা একটুখানি খুললেই বলবে তোমার গলায় হার কি হলো, তোমার গলায় হার কি হলো। আমি যদি বলি যে দেখ এটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, একটু ভাঁজ হয়েছে, এই চেনগুলো ভাঁজ হয়ে যায়, দেখো তোমরা জানো কি জানি না, এই চেনগুলো ভীষণ ভাঁজ হয়ে যায়। আমার একটা ক্লায়েন্টও বলেছে একটু সাবধানে ব্যবহার করবে, কেন ভাঁজে যায়। এইটা তুলে রাখতে দেবে না আমার মেয়ে, বলবে সবসময় গলায় দিয়ে রাখো, ভাঙবে, খালি হারাই না জানো, আমি তোমাকে আবার করে দেবো। তাই এইটা পরে থাকি সবসময়, হালকা আছে তো পরে থাকি, মানে গয়না কিছু করতে আর ইচ্ছা করে না। সবারই মনে হয় এই গরমে এই অবস্থা হচ্ছে। কেমন আছো তোমরা বলো। আমের শরবত সবাই খাচ্ছ। একটা দিদিভাই টেস্ট, চ্যানেলটার নাম হলো টেস্ট অফ মিতা, ওই দিদিভাই কি সুন্দর তরমুজের শরবত, বেলের শরবত, আখের গুড়ের শরবত সব খালি বানাচ্ছে। কিন্তু দিদিভাই ভিডিওর মাধ্যম দিয়ে বলছি, তুমি বানিয়ে একা একা খেলে হবে, একটু আমাদের জন্য পাঠাও, বোনগুলোর কথা ভাবো, গরমের মধ্যে কেমন আছি বলো তো। কি সুন্দর সুন্দর রান্না করছো, তোমার রান্না দেখে কি মনে হচ্ছে বলো তো, রান্না বান্না আমি বন্ধ দিয়ে তোমার বাড়ি গিয়ে চলে যাই, তুমি ভালো ভালো রান্না করবে, আমি খাবো। কিন্তু সেটা হয় না, যাই হোক আমি একটু মজা করলাম। তো ওই দিদিভাই আমার ভীষণ খোঁজ নেয়, ভীষণ ভালো মানুষ, আমার ভালো লাগে যতটুকু, মানে ইউটিউবের মাধ্যমে কথা বলার, মেসেজের মাধ্যমে কথা বলে। তো দিদিভাই আমাকে জিজ্ঞাসা করে কেমন আছো, মানে এতটুকু জিনিসটা ওই দিদিভাইয়ের মধ্যে আছে, আমার ওটাই ভালো লাগে। খোঁজ তো নেয় আমার, অনেক দিন না দেখলে বলে অনেক দিন পর দেখলাম, ভিডিওতেই আমাকে কমেন্ট করে অনেক দিন পর দেখলাম। আমি একটা ভালো দিদিভাই পেয়েছি তোমার মতন, সত্যি বলছি, আমার ভীষণ মানে মনটা ভরে যায় যে কেউ তো খোঁজ নেয় আমার, আমার ভালো লাগে কেউ খোঁজ নেয়। দেখো এটা হয়তো আমি অতিরিক্ত চাইছি না, কিছু না, কিন্তু একটা মানুষ যদি খোঁজ নেয় যে না এই মানুষটা কোথায় গেল, আছে কি না, আমি আচ্ছা দিয়া আমি বেল আইকনটা অন করে রেখেছি। দিদিভাইয়ের ভিডিওটা আমি কালকেও দেখলাম, তরমুজের শরবত করেছে দিদিভাই, খুব ভালো হয়েছে খেতে, খেতে ভালো হয়েছে, আমি দেখেই বুঝলাম বেশ টেস্টি হয়েছে। খাইনি তো, আমি নিজে বানিয়ে খেল, নিজের হাতের রান্নার কি টেস্ট তোমাদের বলবো বলো, যাতে তোমরা রান্না করে যেটা টেস্ট হয়। তবে হ্যাঁ, ওই দিদিভাইয়ের থেকে আমি নতুন নতুন রান্না শিখছি, আমি যেগুলো করতাম না সেটা শিখছি। যেরকম তুমি আমি চিচিংয়ে খেতাম না, আমার ভালো লাগে না, কিন্তু ওই রেসিপিটা আমি করব যেটা তুমি চিচিংয়ে রান্না করেছিলে, ওই রেসিপিটা আমি একবার ট্রাই করব। আর একটা রান্না আমি জানি, মানে তোমাদের না মনে থাকে না দেখাতে, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের, জ্যান্ত চিংড়ি মাছের ঝোল, মৌরি বাটা দিয়ে কি দারুণ খেতে হয় জানো না, ভীষণ ভালো খেতে, আমার মেয়ে খুব ভালোবাসে ওটা খেতে। ও আসলে, ও এসেছিলো, ওর জন্য আমি করেছিলাম জ্যান্ত চিংড়ি মাছের ঝিঙে দিয়ে ঝোল, মৌরি বাটা দিয়ে, খুব সুন্দর খেতে লাগে, কোনো মশলা যায় না মৌরি বাটা দিয়ে। আমি এবার একটা নতুন মশলা বানিয়েছি, তো সব রকম মশলার মিশ্রণ, এত সুন্দর সেন্ট লাগছে তোমাদের আমি কি বলবো। আমার মেয়ে যখন কাজে, মানে ব্যাংকের কাজে কেরালা গেছিল, তো তখনও নিয়ে এসেছিল যত রকমের মশলা, আর সব রকমের মশলাগুলো না পরে পরে আমি দেখছি কি আমার সবজি রাখারই জায়গা নেই, তো লাস্টে আমি কী করলাম, ওই মশলাগুলো দিয়ে একটা মশলা বানালাম, দিয়ে আবার মেয়েকে পাঠিয়েছি। আমি বললাম কিছু যখন রান্না করবি কোনো মশলা দেওয়ার দরকার নেই, শুধু এইটুকু হাফ চামচ করে, ছোট্ট চামচের হাফ চামচ
দিয়ে দিবি, দারুণ খেতে হবে। বিশ্বাস করো, 1 কৌটো আমার মাকেও পাঠিয়েছি, আর বাকিটা আমার জন্য রেখেছি। আমি একটু 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 করে দিচ্ছি। এখন জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো হঠাৎ করেই মশলাটার কথা মনে পড়লো যে সব রকম মশলা তো ওর মধ্যে আছে, জিরেও ওর মধ্যে আছে। তো ওই মশলাটা আমি যখন দিয়েছি না, তোমাকে কি বলবো, দারুণ টেস্টি হয়েছে। ফার্স্ট করেছিলাম পনির দিয়ে ঘুগনি, বেশ ভালো হয়েছে। আজকেও বাটা মাছের ঝালে একটু দিলাম, সামান্য একটু দিলাম। খেয়ে দেখবো, ভালোই হবে আশা করি। চলো, আবার তো দেখাতে হবে পরে পরে, দাঁড়াও, পুজো দেবো, চান করব, তো এই স্নান টান করে পুজো টুজো দিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো, আবার কথা বলছি। ঠিক আছে, এখনের মতো টাটা, ভালো থেকো সবাই। এই টাটা বলছি বলে আমি একেবারে চলে যাচ্ছি না, আমি এখনও আছি, কথা বলবো, এরকম ভেবো না। কেমন আছো? আমার লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট হয়ে তোমরা লাঞ্চ করেছো কি জানিও, 1:30 তো বাজতে যায়, 5 মিনিট আর বাকি আছে। আমাকে যেতে হবে এখন ক্লাসে, আমি ক্লাসে যাব। তা ক্লাসে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। এবার আমি বেরোবো এখন। এই পুরো ওড়না দিয়ে মুখটুক পুরো পেঁচিয়ে তারপরে বেরোবো, কেননা রোদের যা জ্বালা, রোদে এত জ্বালা পোড়া করছে, বেরোনো যাচ্ছে না। তোমরা প্রয়োজন ছাড়া বাইরে কেউ বেরিও না, এটাই আমার বলার। আমি তো প্রয়োজনেই বেরোচ্ছি, তোমরা প্রয়োজন ছাড়া কেউ বেরিও না। বাচ্চাদের আর বয়স্ক মানুষদের একটু তোমরা খেয়াল করো ব্যাস। আর নিজেদের শরীর তো অবশ্যই খেয়াল রেখো, কারণ তোমরা ঠিক থাকলেই পুরো ফ্যামিলিটা ঠিক থাকবে, তাই না? চলো টাটা, এখন রাখি, আবার এসে আমি কথা বলবো। চলে এলাম ক্লাস থেকে, এখন বাজে হচ্ছে দেখো 5:30 বাজে। এবারে আমার ঠাকুর দেখতে পাচ্ছ, ছোট্ট একটা জায়গায় আমার ঠাকুর আছে, দেখো তোমার দেখাই। এই দেখো আমার ঠাকুর, ছোট্ট একটা সিংহাসনের মধ্যে আমি রেখেছি। আমার রাখার জায়গা খুবই ছোট্ট, খুব কম, তাই জন্য আমি ছোট্ট একটা জায়গার মধ্যে গুছিয়ে এইভাবে রেখেছি। ভগবান যদি দিন দেয় আমি বড় ঠাকুর ঘর তো করবোই, এটা তো আমার ইচ্ছা আছে। দেখো ঘেমে চান হয়ে গেছি, কেন বলো তো? আমি ইনস্টিটিউট থেকে যখনই বেরালাম না, ছোট ছোট 5টা, দাঁড়াও, জল কল চকমির 4টে স্টপেজ, 4খানা স্টপেজ আমি হেঁটে এসেছি। 30 মিনিট লেগেছে। 30 মিনিটে হাঁটলাম, 10 টাকা গাড়ি ভাড়াও বাঁচলো। আমার শরীর কি কমলো আমি জানি না। আমি এই উদ্দেশ্যেই হাঁটা যে আমি যদি একটু কমতে পারি, আর কোনো উদ্দেশ্য নেই। যাকে আমি সবেমাত্র বাড়িতে আসলাম, এখন ঘেমে চান হয়ে গেছি। আর সকালবেলা আমার চাদর টাদরগুলো ভেজানো ছিল, সেগুলো আমি এখন মেশিনে কাচতে দিয়েছি। তাড়াতাড়ি করে ওগুলো করে নেবো, গা ধুয়ে নেবো, কারণ আমি বিকেলবেলা 1 ঘন্টা জল পাই, সকালবেলা 2 ঘন্টা জল পাই। তো আমাকে সেই বুঝে কাজ করতে হয়। বাকি শ্বশুরবাড়ির সবাই ওরা নিচে কাজ করে। চলো এখন রাখছি, পরে আবার আসছি চা টা করে নিয়ে। কেমন এত গরম, সন্ধ্যে টন্ধে দিয়ে সব কাজ ছেড়ে চা নিয়ে চলে এসেছি। চা বিস্কিটটা তোমাদের দেখিয়ে দিই, একটু চা নিয়ে, দেখো আমি চা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম গো, এই দেখো চা বিস্কিট নিয়ে আমি চলে এসেছি। পুজো দিলাম, সন্ধেটা দিলাম, সন্ধেটা দিয়ে আর জামা কাপড়টা কাচা হলো, কেচে টেচে শুকোতে দিয়ে তারপরে সমস্ত কিছু বাসন ছিল দুপুরবেলা খাওয়ার, সেই বাসনগুলো মেজে, জল তো যতটুকু থাকে 6টা অবধি আমাকে নাকে দড়ি দিয়ে কাজ করতে হয়, তো সেটা করে নিয়ে চা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখো, তোমাদের আশা করি ভিডিওটা আজকের ভালো লাগবে। আর আমি শেষে ওই বলেছিলাম মেকআপের ভিডিওর ছবিগুলো দিয়ে দেবো, আমি দেখছি দিয়ে দেবো তোমাদের। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থাকো। আর এই বলি আজকে রাখলাম, আবার পরের একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো আজকের মতো টাটা, বাই বাই।